হ্যালো, সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ড यूट्यूब চ্যানেলে। एग्जाम्स आ रहे हैं, बड़ा मजा आने वाला है। দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। দুই প্রকার গুঁড়ো সাবান রয়েছে, এই একটা আর এই একটা, ধরছি এই দুটোতে গুঁড়ো সাবান রয়েছে। প্রথম প্রকার যেটা রয়েছে সেটা কি না, 10 কেজি গুঁড়ো সাবান, 10 কিগ্রা গুঁড়ো সাবান। আর দ্বিতীয়টাই ছিল কত, 18 কিগ্রা গুঁড়ো সাবান, 18 কিগ্রা গুঁড়ো সাবান। আচ্ছা, প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত, সোডা আর এখানে সাবান গুঁড়ো, সাবান গুঁড়ো, তাহলে পরিমাণের অনুপাত কত রয়েছে, 2:3, 2:3। আর দ্বিতীয় প্রকার রয়েছে সোডা আর সাবান গুঁড়ো, সোডা আর সাবান গুঁড়ো, সাবান গুঁড়ো কত রয়েছে, 4:5, 4:5। বলেছে এই দুটোকে প্রথম প্রকারের এই 10 কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কেজি মেশানো হলে নতুন যে গুঁড়ো সাবান পাবো তাতে সাবান গুঁড়ো কত থাকবে, তাতে সাবান গুঁড়ো কত থাকবে। তাহলে দেখো তো, এটা আছে 10, 10 মানে কত, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 মানে কত বলছে 10, তাহলে কত গুণ, 2 গুণ, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত পাবো 4, 3 এর সাথে 2 গুণ করলে কত পাবো 6, তাহলে এখানে কত আছে 18, 5 আর 4 9, 9 মানে হচ্ছে 18, গুণ করতে হচ্ছে এখানেও 2, তাহলে এখানে 4 2 8 আর এখানে 5 2 10। সবাই বুঝতে পেরেছো এটা কিভাবে হয়েছে। এখানে বলেছে 10 কেজি, আমরা জানি কি 2:3 কথার মানে হলো মোট 5 কেজি যদি হয় তাহলে সোডা আছে 2, সাবান গুঁড়ো আছে 3, কিন্তু এখানে 5 কেজি বলেনি, ক কেজি বলেছে 10 কেজি, তাহলে 5 কে 10 করতে হলে 2 গুণ করতে হয়, তাহলে এখানেও যদি 2 গুণ করি এগুলোও 2 গুণ করতে হবে, সবার সাথে সেম একই পরিমাণ গুণ করতে হয়। আমরা জানি অনুপাতে যদি তোমাকে বলা হয় 36:18 মানে কত, মানে লেখা যায়, দেখো তো, কাটো তো, 18 2 36, 2:1। তোমাকে ধরো বলা হলো যে 36:18 মানে এখানে বলছি 36 দুগুণে হচ্ছে 72 আর 18 দুগুণে 36, 72:36, তাহলে সেটাও একই কথা। 36:18 মানে 2:1 হয়, আবার 36:18 মানে 72 এবং অনুপাত 36 হয়। তাহলে যখন 2 গুণ করছি, দেখো তো এখানে 36-এর সাথে 2 গুণ করছি, তাহলে এখানেও 2 গুণ করছি, দেখো তো এখানে কি করছি 18 দিয়ে ভাগ করছি, এখানেও 18 দিয়ে ভাগ করছি। তাহলে সবাই বুঝলে, যদি গুণ করতে হয় সবার সাথে গুণ করতে হবে, এই সেম সংখ্যা গুণ করতে হবে, আলাদা কোনো সংখ্যা গুণ করলে হবে না। সোডা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 4 আর 8 12 পাচ্ছি, তাহলে মোট সোডা কত, মোট সোডা পাচ্ছি 4 + 8 মানে 12, আর মোট সাবান গুঁড়ো পাচ্ছি, মোট সাবান গুঁড়ো সমান কত, 6 আর 10, 6 + 10 সমান 16। ঠিক আছে, তাহলে কি বের করতে বলেছে, এগুলো কি কেজি, সব কেজি। কি বের করতে বলেছে, নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো কত, তাহলে মোট কত, মোট 16 আর 12 যোগ করলে কত হবে 28, সাবান গুঁড়ো কত 16, তাহলে কাটাকাটি করলে কি হবে 4, 4 এ 16, 4 7 এ 28, 4 এর 7 অ্যান্সার হবে, 4 এর 7 অংশ, 4 এর 7 অংশ। চলো এইটা আমরা পরীক্ষায় কেমন করব সেটা এখন দেখি। প্রথম প্রকারের গুঁড়ো সাবানে, প্রথম প্রকারের গুঁড়ো সাবানে
সোডা ও সাবান গুঁড়োর অনুপাত, সোডা ও সাবান গুঁড়োর অনুপাত, অনুপাত কত দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে আমাদের বইতে 2:3, 2:3। আচ্ছা, সবাই কি ভুলে গেছো? পরীক্ষায় কি এটা করতে হবে? না, এটা কিসের জন্য? বাড়িতে একটু দেখার জন্য, কনসেপ্ট, এটা কি কনসেপ্ট, এই পরীক্ষায় করার জন্য নয়, পরীক্ষায় করতে হবে এদিকে। তাহলে প্রথম প্রকার সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত 2:3। তাহলে 10 কেজি গুঁড়ো সাবানে, 10 কেজি গুঁড়ো সাবানে সোডার পরিমাণ সমান কত হবে? 10 গুণ 2/5, 5 দিয়ে 10 সমান পেলাম 4 কেজি। আবার লিখব 10 কেজি গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ সমান কত হবে? 10 গুণ 3/5। এবারে দ্বিতীয় প্রকারের গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত, দ্বিতীয় প্রকারের গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত সমান, অনুপাত কত বলেছে? 4:5, 4:5। 18 কেজি গুঁড়ো সাবানে বের করতে বলেছে, তাহলে 18 কেজি গুঁড়ো সাবানে সোডার পরিমাণ কত হবে? না, 18 গুণ 4/9, তাহলে 9 2 18 সমান পাবো 4 2 8 কেজি। আবার এখানে 18 কেজি গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ সমান চিহ্ন দিয়ে 18 গুণ কত আছে? 5/9, 5/9, এই যে 5 আর দুটোর যোগফল 9 2 18, তাহলে পাবো কত? 10 কেজি। তাহলে আমাদের কি বের করতে বলা হয়েছে? যে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। তাহলে সাবান গুঁড়ো কোথায় দেখছি? এখানে 10 কেজি দেখছি, সাবান গুঁড়ো এখানে 10 কেজি দেখছি, আর এখানে দেখছি কত? 6 + 4 10, 10 আর 18 আর 10 28। মোট সাবান গুঁড়োর পরিমাণ, মোট সাবান গুঁড়োর পরিমাণ কত হবে? মোট সাবান গুঁড়োর পরিমাণ কত হবে? এখানে আছে 6 + 10, 6 + 10 সমান 16 কেজি। নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে? তাহলে নতুন গুঁড়ো সাবান বলতে কি এই 10 কেজি আর এই 18 কেজিতে কত সোডা আছে, কত সাবান গুঁড়ো আছে, সব যোগ করলে যেটা পাবো সেটা নিচে থাকবে আর মোট সাবান গুঁড়োটা উপরে থাকবে। তাহলে লিখব কি আমরা? নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ সমান কত হবে? তাহলে উপরে থাকবে 16 আর নিচে কত সবগুলো যোগ হবে? 6 4 10, 10 আর 10 20, 20 আর 8 28, নিচে থাকবে 28, 4 4 16, 4 7 28, 4/7 অংশ। ক্লিয়ার? 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 কি ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ কত হবে? পরিমাণ কত হবে? 4/7 অংশ। এইটা হলো কনসেপ্ট, আর এদিকে পুরো অঙ্কটা। চলো নেক্সট অঙ্ক রয়েছে, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশ ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে? হিসাব করে লিখি। দুটো পাত্র বলে দিয়েছে, যেখানে কি কি আছে? ফলের রস আছে আর জল আছে। দুটো পাত্র কেমন? এই একটা পাত্র বলে দিয়েছে, আর এখানে একটা পাত্র বলে দিয়েছে, দুটো পাত্র বলে দিয়েছে।
এখানে কি কি আছে না ফলের রস আছে আর জল আছে। ফলের রস 1/3 অংশ, এখানে ফলের রস 1/4 অংশ। এখানে যদি ফলের রস 1/3 অংশ হয় তাহলে জল কত হবে? মোট যদি আমি ধরি 3 অংশ, 3 অংশের মধ্যে মোট আমি যদি ধরি 3-এর মধ্যে 1 হচ্ছে ফলের রস, তাহলে জল কত হবে? 3-এর মধ্যে যদি 1 চলে যায় বাকি 2 থাকবে, 3 - 1 করলে 2 হবে, তাহলে 3-এর মধ্যে 2 হবে জল। এখানে জলের পরিমাণ কি হবে না, এখানে জল হবে তাহলে 3 ছিল 1 চলে গেছে, 3-এর মধ্যে 1 হচ্ছে ফলের রস, তাহলে বাকি 3-এর মধ্যে 2 হবে জল। এখানে 4-এর মধ্যে 1 হলো ফলের রস, বাকি 3/4 হবে জল। এখানে কত হবে? জল 3/4। ফলের রস 1/3 অংশ, মোট যদি 3 হয় তাহলে 1 হচ্ছে ফলের রস আর বাকি 2 তাহলে জল হবে। এই পাত্র বিতে আমি নাম দিলাম পাত্র এ এটা, আর এটাকে নাম দিলাম পাত্র বি। এখানে যদি ফলের রস 1/4 হয়, মানে মোট যদি 4 হয় তার মধ্যে 1 হবে ফলের রস, তাহলে কি হবে? বাকি 3, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে জল। এই দুটো পাত্রের যে ফলের রস এবং জল ছিল একটা বড় পাত্রে মেশানো হচ্ছে, একটা বড় পাত্রে মেশানো হচ্ছে, তাহলে সেখানে কি থাকবে? ফলের রসও থাকবে, বাকি জলও থাকবে। তাহলে ফলের রস এখানে কত আছে? 1/3 অংশ, আর এখানে কত আছে? 1/4 অংশ, তাহলে 1/3 প্লাস 1/4 মোট ফলের রস এটা। আর জল কত হবে? জল হবে বাকি আছে এখানে 2/3, এখানে আছে কত? 2/3, আর এখানে আছে কত? 3/4, তাহলে 2/3 প্লাস 3/4 হবে জল। তো আমাদের কোশ্চেনে বের করতে বলেছিল যে নতুন পাত্রে ফলের রস এবং জলের অনুপাত কত হবে। এখন এই 1/3 প্লাস 1/4 একে যোগ করা হলে, আর এদিকে আছে 2/3 প্লাস 3/4 যদি যোগ করা হয় তাহলে যে অনুপাতটা পাবো সেটাই হয়ে যাবে কি না নতুন যে পাত্র রয়েছে তাতে ফলের রস এবং জলের অনুপাত। আমরা এখানে সলভটা করছি না, আমরা একেবারে পরীক্ষায় কেমন করতে হবে সেইটা করছি। ধরি দুটি পাত্রের আয়তন 1 অংশ করে। ধরি প্রথম পাত্রের আয়তন, প্রথম পাত্রের আয়তন আয়তন সমান 1 অংশ, 1 অংশ। ফলের রস কত আছে? তাহলে প্রথম পাত্রে ফলের রস কত আছে বলে দিয়েছে না 1/3 অংশ। তাহলে জলের পরিমাণ কত হবে? মোট আমরা 1 অংশ ধরেছি, তাহলে 1 - 1/3, লসাগু কত? 3, লসাগু পাচ্ছে 3, এখানে 3 - 1 সমান হয়ে যাবে 2/3 অংশ, 2/3 অংশ। এবার দ্বিতীয় পাত্রে আমরা ধরছি, দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ, ফলের রসের পরিমাণ কত বলে দিয়েছে? 1/4 অংশ। তাহলে জলের পরিমাণ হবে, জলের পরিমাণ সমান, আচ্ছা আমরা যেমন ধরেছিলাম প্রথম পাত্রের আয়তন 1 অংশ, তেমনি আমরা দ্বিতীয় পাত্রের আয়তনও 1 অংশ ধরব। তাহলে দ্বিতীয় পাত্রের, এখানে আমরা লিখছি যে দ্বিতীয় পাত্রের আয়তন, পাত্রের আয়তন 1 অংশ, 1 অংশ। তাহলে ফলের রসের পরিমাণ 1/4 অংশ, তাহলে জলের পরিমাণ কত হবে? 1 - 1/4 সমান, এখানে লসাগু কত? 4, 4 × 1 মানে 4 - 1 সমান 3/4 অংশ, 3/4 অংশ পেলাম। এই প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র তাদেরকে কি করা হয়েছে না একটা নতুন পাত্রে ঢালা হয়েছে, তাহলে নতুন পাত্রে ফলের রস এবং জলের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে নতুন পাত্রে ফলের রস, আমাদের ফলের রস কোনটা রয়েছে? এই যে 1/3 অংশ, ফলের রস 1/3 অংশ, আর দ্বিতীয় পাত্রে ফলের রস রয়েছে 1/4 অংশ। তাহলে লিখব নতুন পাত্রে ফলের রসের পরিমাণ সমান 1/3 প্লাস 1/3 ফলের রস, আর দ্বিতীয় পাত্রে ফলের রস রয়েছে 1/4, তাহলে 1/3 প্লাস 1/4 অংশ,
সমান এখানে লসাগু করছি কত হচ্ছে না 12, 3 4 12, তাহলে 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 হবে, প্লাস 4 3 12, 3-এর সঙ্গে 1 গুণ করলে হবে 3, তাহলে পেলাম 7/12 অংশ। জলের পরিমাণ হবে নতুন পাত্রে, জলের পরিমাণ সমান, জল কত আছে এখানে আছে 2/3 অংশ প্রথম পাত্রে, আর দ্বিতীয় পাত্রে জল আছে 3/4 অংশ, তাহলে 2/3 অংশ প্লাস 3/4 অংশ, 3/4 অংশ। এই পর্যন্ত সবাই তাড়াতাড়ি লিখে নাও, আমরা এখন ওপরে লিখব। তাহলে দুটো পাত্র বলে দিয়েছিল, প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রে আমরা ফলের রস বের করে নিয়েছি, আর দ্বিতীয় পাত্রেও আমরা ফলের রস বের করে নিয়েছি। দুটোকে নতুন পাত্রে ফলের রস যোগ হবে, ফলের রস আলাদা থাকবে আর জল থাকবে আলাদা, ফলের রস আলাদা আর জল আলাদা। দুটো পাত্রে দুটো ফলের রস পেয়েছি তাদেরকে যোগ করব, আর দুটো পাত্রে জল পেয়েছি সেই দুটোকে যোগ করব। তাহলে জলের পরিমাণ 2/3 প্লাস 3/4 অংশ সমান, এইটাকে কি লেখা আছে 2/3 প্লাস 3/4 অংশ সমান লসাগু হচ্ছে 12, 3 আর 4-এর লসাগু 12, এই 12কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাবো 4, 4-এর সঙ্গে 2 গুণ করতে হবে 8, প্লাস 12কে 4 দিয়ে ভাগ করব পাবো 3, 3-এর সাথে 3 গুণ করব পাবো 9, তাহলে 9 8 17, 17/12 অংশ। আমাদেরকে অনুপাত বের করতে বলা হয়েছে, ফলের রস এবং জলের পরিমাণের অনুপাত। তাহলে লিখব কি, অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত সমান দেব। তাহলে ফলের রস কত পেয়েছি 7/12 অংশ, 7/12, আর জল কত পাওয়া গেছে না এখানে 17/12 অংশ, 17/12 অংশ। 7/12 এবং 17/12 একে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি, 7/12 ডিভাইড বাই 17/12। এখানে আমরা সমান চিহ্ন দিয়ে লিখছি 7 ডিভাইড 12 গুণ 12 উপরে চলে যাবে, নিচে হবে 17, 12 কাটা গেল, পেলাম 7/17, 7/17 মানে কি 7:17। তাহলে ফলের রস আর জলের যে পরিমাণের অনুপাত পেলাম কত 7:17। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত সমান 7:17, এইটাই আমাদেরকে চেয়েছিল। সবাই ক্লিয়ার? সবাই ভালো করে মন দিয়ে একবার দেখবে, এটা সহজ গণিত রয়েছে, পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, সবাই ভালো করে প্র্যাকটিস করবে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3 ও 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসেব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। 3টে পাত্রে জল এবং সিরাপের অনুপাত বলে দিয়েছে। আমরা 3টে পাত্রকে প্রথমে আমরা কি ধরে নিচ্ছি কনসেপ্টে মনে রাখার জন্য, আমরা প্রথমে করছি যে 3টে পাত্র, একটা এ, আর একটা পাত্র ধরছি বি, আর একটা পাত্র ধরছি আমরা সি। 3টে পাত্র ধরে নিচ্ছি। কি কি আছে, ওয়াটার ইস টু সিরাপ, ওয়াটার ইস টু সিরাপ, ওয়াটার ইস টু সিরাপ। প্রথম পাত্রে ওয়াটার আর সিরাপ কত আছে 3:1, পরেরটা রয়েছে 5:3, 9:7, 3:1, 5:3,
আর 9:7। তিনটে পাত্র রয়েছে যেখানে জল এবং সিরাপ রয়েছে। এই তিনটেকে কি করা হয়েছে না একটা বড় পাত্রে ঢেলে দেওয়া হয়েছে, বড় পাত্রে একটা ঢেলে দেওয়া হয়েছে। এখানে জল ও সিরাপের অনুপাত কত হবে বের করতে হবে, জল আর সিরাপ। কিভাবে করব আমরা এই অঙ্কটা? ওয়াটার রয়েছে মোট 3 আর 1 4, 4-এর মধ্যে 3, তাহলে এখানে কত রয়েছে 3/4, এখানে রয়েছে 1/4। দ্বিতীয় পাত্রে মোট 5 আর 3, 5 হচ্ছে এই ডব্লু মানে হচ্ছে ওয়াটার আর SY মানে হচ্ছে সিরাপ। তাহলে দ্বিতীয় পাত্রে 5 আর 3 মোট 8 আছে, 8-এর মধ্যে ওয়াটার কত আছে 5 আছে আর সিরাপ কত আছে 3 আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 5/8, এখানে লিখতে পারি 3/8। তৃতীয় পাত্রে আমরা সি পাত্রে দেখতে পাচ্ছি 9 এবং 7, 16 দেখতে পাচ্ছি। তাহলে 16-র মধ্যে 9 ওয়াটার, ডব্লু মানে ওয়াটার, SY মানে সিরাপ, 9/16 আছে এখানটায়, আর এখানে আছে 7/16। এই তিনটেকে যখন মিশিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই ওয়াটার আর এই ওয়াটার তিনটে যোগ হবে। আর এই বক্স করছি আমরা সিরাপকে, এই সিরাপ আর এই সিরাপ তিনটে যোগ হবে। তাহলে এই তিনটে যেগুলো আমরা এই বৃত্ত করেছি সেটাকে ওয়াটার বলছি, তিনটে যোগ করব আর অনুপাত দিয়ে আমরা লিখব সিরাপ, যেটাকে আমরা এই বক্স করছি, এই একটা প্লাস এই 2 নম্বরটা সিরাপ প্লাস এই 3 নম্বরটা সিরাপ। তাহলে জল এবং সিরাপের অনুপাত বের করতে বলা হয়েছে। চলো এটা আমরা এক্সামে কেমন ভাবে করব তাই করছি। প্রথম পাত্রে জল ও সিরাপের অনুপাত সমান 3:1। জলের পরিমাণ সমান মোট 3 আর 1 যোগ করলে 4 হয়, 4-এর মধ্যে 3 হচ্ছে জল, এত অংশ 3/4 অংশ জলের পরিমাণ হলো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আছে সিরাপের পরিমাণ 1, মোট হচ্ছে 4, 4-এর মধ্যে 1 মানে 1/4 অংশ। তাহলে প্রথম পাত্রে আমরা পেলাম জল ও সিরাপের পরিমাণ। এবার দ্বিতীয় পাত্রে জল ও সিরাপের অনুপাত সমান কত বলে দিয়েছে 5:3। তাহলে জলের পরিমাণ কত হবে না, জলের পরিমাণ সমান মোট 5 আর 3 যোগ করলে 8 হয়, 8-এর মধ্যে 5 হলো জল, তাহলে 5/8 অংশ। তাহলে দ্বিতীয় পাত্রে আমরা জল পেয়েছি। সিরাপের পরিমাণ কি হবে, সিরাপের পরিমাণ 3/8 হবে, মোট হলো 8, 5 আর 3 যোগ করলে মোট 8 হয়, 8-এর মধ্যে 3 হলো কি সিরাপ, তাহলে 3/8 অংশ সিরাপ। এবার তৃতীয় পাত্রে জল ও সিরাপের অনুপাত তৃতীয় পাত্রে জল ও সিরাপের অনুপাত কত বলে দিয়েছে না 9:7, 9:7। তাহলে তৃতীয় পাত্রে জলের পরিমাণ কত হবে, মোট 9 আর 7 যোগ করলে 16 হয়, 9/16 হবে। তাহলে জলের পরিমাণ কত হবে, জলের পরিমাণ সমান 9/16 অংশ। আর সিরাপের পরিমাণ কত হবে, সিরাপের পরিমাণ কত হবে তাহলে এখানে 7/16 অংশ। এইবারে রেজমি খাতুন কি করেছে, এই তিনটেকে একটা বড় পাত্রে ঢেলে দিয়েছে। তাহলে যদি বড় পাত্রে ঢেলে দেয় তাহলে এইখানে পাচ্ছি জলের পরিমাণ, এই যে জল, এই জলটা, তার সঙ্গে দ্বিতীয় পাত্রের পাচ্ছি এই জল, তার সঙ্গে তৃতীয় পাত্রের পাচ্ছি এই জল, এই তিনটে যোগ হয়ে যাবে। আর এই যে তিনটে সিরাপ রয়েছে এই 1/4 অংশ, এখানে 3/8 অংশ আর এখানে 7/16 অংশ, তিনটে যোগ হয়ে যাবে। সবাই ভালো করে এটা কপি করো, এরপরে আমরা লিখছি। বড় পাত্রে
মোট জলের পরিমাণ অনুপাত সিরাপের পরিমাণ। মোট জলের পরিমাণ অনুপাত মোট সিরাপের পরিমাণ। তাহলে মোট জলের পরিমাণ কি করব না, 3/4 অংশ প্লাস 5/8 অংশ প্লাস 9/16 অংশ যোগ করব। 3/4 প্লাস এখানে কত পাচ্ছি 5/8 প্লাস এখানে পাচ্ছি 9/16, সবকটা যোগ হবে, এটা জলের পরিমাণ পেলাম। এবার সিরাপ রয়েছে 1/4 প্লাস 3/8 প্লাস 7/16, 1/4 প্লাস 3/8 প্লাস 7/16। এখন এই তিনটের লসাগু হবে 4, 8 আর 16 লসাগু কত, এখানে পাচ্ছি 16 লসাগু। তাহলে 4, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 পাই, 4 4 16, 4 3 12 প্লাস 16কে 8 দিয়ে ভাগ করলে 8 2 16, 2 5 10 প্লাস 16 1 16 মানে 1 পাচ্ছি, 9 1 9 অনুপাত চিহ্ন। এখানেও লসাগু হবে 16, এখানেও পাবো লসাগু 16। তাহলে 4 4 16, 4 সাথে 1 যোগ গুণ করলে 4 প্লাস 8 2 16, 2 সাথে 3 গুণ করলে 6 প্লাস 16 1 16, 16 সাথে 7 গুণ, 16 1 16, 1 সাথে 7 গুণ করলে হবে 7। এই যে যেটা লসাগু পেয়েছি এই নিচের সংখ্যাগুলো দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যে ভাগফলটা পাবো তার সঙ্গে এই ওপরটা গুণ করব। এইটা আমরা ধরছি 16 এখানে, তাহলে 8 2 16, 2 এর সঙ্গে 3 গুণ করব, এখানে 16 1 16, 1 পেয়েছি, 1 এর সঙ্গে 7 গুণ করব। তাহলে এই সবকটাকে এখন যোগ করছি আমরা। তাহলে 12 10 22, 22 31/16, 31/16 অনুপাত এখানে কত পাবো 6 4 10, 10 7 17/16। তাহলে অনুপাতের এইরকম ভাবে থাকলে আমরা কি লিখতে পারি না, 31/16 পুরোটা ডিভাইড বাই 17/16 সমান একে লেখা যায় 31/16 উপরে চলে যাবে গুণ হবে 16/17, 16 16 কেটে যায় সমান লিখতে পারি 31/17। এখানে কি লেখা যায় 31/17, 31/17 মানে কি 31:17। তাহলে বড় পাত্রে মোট জলের পরিমাণ এবং মোট সিরাপের পরিমাণের অনুপাত কত পেলাম 31:17। এই যে এত বড় সমাধান রয়েছে এটাকে আমরা 2 মিনিটের মধ্যে একটু তোমাদেরকে শেখাচ্ছি যে এই সমাধানটাকে কিভাবে আলাদা রকম করা যেতে পারে। চলো, এই এত ক্যালকুলেশন আমরা করব না, আমরা এটাকে শর্টে করার চেষ্টা করছি কিভাবে করা যাবে এবং পরীক্ষায় ঠিক হবে। 3/4 প্লাস 5/8 প্লাস 9/16 অনুপাত 1/4 প্লাস 3/8 প্লাস 7/16। দেখো এটাকে কিভাবে করছি, 8 4 আর 16 লসাগু 16 হবে, তাই আমি সবাইকে কি করছি 16 গুণ করছি, 16 গুণ করছি। কেন না লসা কিভাবে করব না, যেটা লসাগু পাবো আমরা সেই লসাগুকে সবার সাথে গুণ করব। তাহলে এখানে 3/4 × 16 প্লাস 5/8 × 16 প্লাস 9/16 × 16 অনুপাত এখানেও লসাগু দেখতে পাচ্ছি 16, তাহলে সবার সাথে 16 গুণ করব। 1/4 × 16 প্লাস 3/8 × 16 প্লাস 7/16 × 16। দেখো তো 4 4 16 কাটাকাটি করলে 4 পাচ্ছি, তাহলে 4 3 12, 12 প্লাস 8 2 16 মানে পাচ্ছি 5 2 10 প্লাস 16 1 16 মানে পাচ্ছি 9 অনুপাত এখানে 4 4 16 তাহলে 4 প্লাস
8 2 16 মানে 6, 3 2 6 প্লাস 16 1 16 7। তাহলে এখানে আমরা কত পেলাম? 12 আর 10 22, 22 মানে 9 31, 31 অনুপাত এদিকে পাচ্ছি 6 4 10 7 17। তাহলে এই যে 31 অনুপাত 17, কত ইজি আমাদের হয়ে গেল। এগুলো কিছুই করতে হলো না, এতটা করার কিছুই দরকার নেই। আমরা এই ক্যালকুলেশনটা করব। যদি আমরা এই ক্যালকুলেশনটা শিখতে পারি তাহলে আমাদের পরীক্ষায় অনেক টাইমও বাঁচবে এবং আমরা অন্যান্য পরীক্ষার জন্য অনেক অ্যাডভান্স হয়ে যাব। ঠিক আছে, সবাই এই প্রসেসটা ফলো করবে। যেটা লসাগু পাবো সেই লসাগুটা সবার সঙ্গে গুণ করব। যদি তাও এই প্রসেসটা তোমাদের কারোর অসুবিধা হয়, আরও একটা প্রসেস রয়েছে ক্যালকুলেশন করার জন্য। তাহলে এটাকে আমি পরিষ্কার করছি, লক্ষ্য করো সবাই ভালো করে। এখানে কত রয়েছে? 16। নিচে আমি সবাই সেম করার চেষ্টা করব। দেখব যে এমন কিছু গুণ করব যাতে এই নিচে সবগুলো সমান হয়। তাহলে এখানে আমি গুণ করতে পারি কি? 4 গুণ করতে পারি, তাহলে 16। এখানে 2 গুণ করতে পারি, তাহলে 16। এখানে 1 গুণ করব। এইবারে কথা হচ্ছে নিচে যেটা গুণ করব ওপরেও সেই সেম সংখ্যা গুণ করব। কি বলছি? 3/4 ছিল, আমি নিচে 4 গুণ করছি। আমি তো ইচ্ছে খুশি 4 গুণ করতে পারি না। তাহলে তো আমি এই লাইনটা থেকে এই যে 3/4 সেটা ফিরে পাবো না। এই যে আমি পেয়েছি যেটা, এখান থেকে তো এই লাইনটা ফিরে পাবো না, শুধু এইটুকুটা অংশ কি ফিরে পাবো? 3/4 পাচ্ছি না। তাহলে আমাদের পুরো প্রসেসটাই ভুল হবে। কি করব না, নিচে যত গুণ করব ওপরেও সেই সেম সংখ্যা গুণ করব। তাহলে দেখো 4 4 কেটে গিয়ে 3/4 পাচ্ছি আগের লাইনটা। ব্যাস, তাহলে এইটা সবাই বুঝতে পেরেছো। প্লাস এখানে তাহলে 8 2 গুণ করব, 8 গুণ 2, আর এখানে হবে কি 5 গুণ 2, প্লাস এখানে 1 16 আছে, তাহলে 1ই গুণ করব। তাহলে কিছুই লিখছি না, তাহলে এইটুকুটা আমরা পেলাম। এইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলো অনুপাত। এখানেও তাহলে সেই 16 করতে হবে আমাদেরকে। তাহলে 4 4 16, ওপরেও 4 গুণ করব, 4/16, প্লাস এখানে 16 মানে 8 2 16, ওপরেও 2 গুণ করব, 3 2 6/16, প্লাস এখানেও 1 গুণ হবে, তাহলে 7/16। ক্লিয়ার সবাই? এবার যোগ করো। এখানে কত পাচ্ছ? 4 3 12/16, প্লাস 10/16, প্লাস 9/16। এখানে যা ছিল তাই লিখলাম, 4/16, 6/16, প্লাস 7/16। এবার দেখো তো নিচে সবার সেম আছে, তাহলে কেবলমাত্র এদের লসাগু কত? 16 হবে, আর শুধু ওপরের সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। নিচে তো সবার লসাগু সেম, তাহলে লসাগু কত পাচ্ছি? 16। 16কে 16 দিয়ে ভাগ করলে পাবো কি? 1। তাহলে 1 এর সাথে 12 গুণ করলে 12। এখানেও কত পাচ্ছি? 16কে 16 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 10 গুণ করলে সেই 10। এখানে কত? 16কে 16 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 9 গুণ করলে 9। তার মানে যখন নিচে সেম আসবে শুধু ওপরের সংখ্যাগুলো যোগ হয়ে যায়। দেখো 12 আর 10 22 আর 9 31, পেলাম 31/16 অনুপাত। এখানেও তাহলে নিচে সবগুলো সেম আছে, মানে কি উপরের গুলো শুধু যোগ হয়ে যাবে। তাহলে 6 4 10 7 17, 17/16। তাহলে নিচে কাটাকাটি হয়ে যাবে, 16 16 কেটে যায়, পাবো 31 অনুপাত 17। এই ক্যালকুলেশনগুলো তোমাদেরকে শিখতে হবে। এই ক্যালকুলেশনটা অনেক বড়, একে সব সময়ের জন্য তোমাদেরকে খাতা পেনে করতে হবে, কিন্তু এই লাইন আমি তোমাদেরকে বোঝানোর জন্য এক্সট্রা লিখেছি। এইগুলো লেখার প্রয়োজন নেই, এই লাইনটা বিশেষ করে লেখার প্রয়োজন নেই। দেখো তো সবাই, ফলো করো সবাই। 16 করছি, তাহলে 4 4 16, তাহলে 4 3 12, 12 পেলাম। ডাইরেক্ট আমরা এই লাইনটা লিখতে পারি 12। এখানে 8 2 16 মানে কত? 5 2 10। এখানে 16 1 16, 1 গুণ করছি মানে 9 7 1। তাহলে আমরা ডাইরেক্ট এই লাইনটাই পাবো। আর এরপরে লাইনটা সবাই ভালো করে দেখো, বুঝতে পেরে যাবে, খুবই সহজ পদ্ধতি। এখন তোমাদের 9 অঙ্কটা সবাই ভালো করে পড়ো। 2 প্রকার পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত? 2 প্রকার পিতল বলে দিয়েছে, দুটো পিতল বলে দিয়েছে। পিতলে কি কি থাকে? তামা আর দস্তা থাকে। এই একটা পিতল রয়েছে, তামা রয়েছে, তামাকে আমরা লিখি Cu দিয়ে,
আর দস্তাকে আমরা লিখি Zn দিয়ে। এই একটা পিতল আর এই একটা পিতল, তামা আর দস্তা। নামের সঙ্গে এই সিম্বলগুলো পরিচিতি হয়ে যায়, কিন্তু আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো তামা সিউ লিখবো না, আমরা তামাই লিখবো। 8:3, এখানটায় ছিল 15:7। এই দুটোকে কি অনুপাতে মেশানো হয়েছে না 5:2 অনুপাতে মেশানো হয়েছে। 5টাকে আমরা ধরেছি 5x আর 2টাকে ধরে নিয়েছি 2x। তাহলে এইখান থেকে এই যে তামা আর দস্তা সেটা 5x, আর এখান থেকে যে তামা আর দস্তা সেটা 2x অনুপাতে মেশানো হচ্ছে। আমাদের তো অ্যাকচুয়ালি এখানে কোনো মান বলে দেয়নি। আমাদের আগের গণিতগুলোয় যেমন বলা হয়েছিল যে এইখান থেকে এইটা ধরো, এইটাকে আমরা ধরলাম পিতল A, এটাকে ধরলাম পিতল B। তাহলে ধরো যদি বলে দিত পিতল A থেকে 18 কেজি এবং পিতল 12 কেজি যদি মেশানো হয়, তাহলে নতুন পিতলে তামার দস্তা কত? কি বললাম যে এখানে আমাদের যদি কোশ্চেন বলে দিত যে 18 কেজি A পিতল এবং 12 কেজি B পিতল মেশানো হলে নতুন পিতলে তামার দস্তা কত, তাহলে আমরা 18-র ওপরে কি বের করতাম? এই যে 18 × 8/11, এখানে লিখতাম দস্তা বের করার ক্ষেত্রে লিখতাম 18 × 3/11। এই বিতে লিখতাম কত বলেছিলাম? 12 বলেছিলাম, কিন্তু ওখানে 18-12 কোনো মান বলেনি। এখানে কি বলে দিয়েছে? 5:2 বলে দিয়েছে, এই অনুপাত বলে দিয়েছে। আমরা ধরে নিচ্ছি কি এইটাকে মেশানো হচ্ছে 5x আর এটাকে মেশানো হচ্ছে 2x। ওকে, আমাদের এখন কি বের করতে হবে না, এই 5x এ তামা কত আছে এবং 5x এ দস্তা কত আছে, আর দ্বিতীয়টায় 2x এ তামা কত আছে আর 2x এ দস্তা কত আছে। তাহলে তামা তামা যোগ করব, দস্তা দস্তা যোগ করব, আমরা অনুপাত পেয়ে যাব। আমাদের কোশ্চেন অ্যান্সার চেয়েছিল কি যে এই দুটোকে যদি 5:2 অনুপাতে মেশানো হয়, তাহলে নতুন যে পিতলটা পাবো সেখানে তামা এবং দস্তার পরিমাণের অনুপাত কি হবে। তাহলে কি আমরা এটা বের করতে পারবো না? এখানে কি লিখবো? এখানে 5x এর মধ্যে তামা কত রয়েছে, তাহলে 5x × 8/11 এটা রয়েছে তামা, তামা পেলাম। এখানে দস্তা কত সেটাও বের করতে পারবো। তামা সমান, এখানে দস্তা সমান 5x × 3/11, এখানে পেয়ে গেলাম তামার দস্তা। এখানে কত পাবো? 2x, এখানে পাবো তামা। তামা সমান কত পাবো না 2x গুণ 15/22, এইটা পাবো তামা। আর দস্তা কত পাবো? 2x × 7/22। এখন আমরা এই তামা আর এই তামা যোগ করব, আর এই দস্তা আর এই দস্তা যোগ করব, দুটোকে যোগ করে আমরা অনুপাত বের করব। চলো পরীক্ষায় আমরা কেমন করব সেটা করছি। অঙ্কগুলো খুবই সহজ। প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত সমান কত লিখব? 8:3, 8:3 তামা ও দস্তার অনুপাত। তাই প্রথম প্রকার পিতলটা আমরা কত নিয়েছি? 5x নিয়েছি, আর দ্বিতীয় প্রকার পিতলটা 2x নিয়েছি। তাহলে লিখব 5x পিতলে তামার পরিমাণ, 5x পিতলে তামার পরিমাণ সমান হয়ে যায় 5x × 8/11 সমান 40, 40x/11, এত অংশ। এবার 5x পিতলে তামা বের করেছি, এখন লিখব 5x পিতলে দস্তার পরিমাণ সমান 5x গুণ 3/11, 3/11 সমান 15x/11 অংশ। এখন দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত বলে দিয়েছে না 15:7। দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত
সমান কত বলে দিয়েছে না 15:7, 15:7। দ্বিতীয় প্রকার পিতলটা কত নেওয়া হয়েছে 2x নেওয়া হয়েছে। যে দ্বিতীয় প্রকার পিতলটা কত নেওয়া হয়েছিল 2x নেওয়া হয়েছিল। আমাদের বইতে বলে দিয়েছে যে প্রথম প্রকার পিতল এবং দ্বিতীয় প্রকার পিতল যদি 5:2 অনুপাতে মেশানো হয় তাহলে আমরা অনুপাত লিখবো না, আমরা 5টাকে 5x করে নিয়েছি, পরিমাণটা বের করে নিয়েছি অ্যাকচুয়ালি। আর এখানটা আমরা ধরেছি কি 2x, তাহলে 2x পিতলে তামার পরিমাণ কত হবে না 2x ইন্টু 15 ডিভাইড বাই 22, মানে আমরা কত পেয়ে যাচ্ছি এখানে 2 দিয়ে আমরা কেটে দিচ্ছি 2 11 22, তাহলে 15x ডিভাইডেড বাই 11 অংশ। এখন 2x পিতলে দস্তার পরিমাণ কত হবে, দস্তার পরিমাণ কত হবে না 2x ইন্টু দস্তা কত আছে 7 আছে, 7 আর মোট কত 15 আর 7 22, তাহলে 7/22, তাহলে 2 11 22, মানে আমরা পেয়ে যাচ্ছি কত 7x/11 অংশ। ঠিক আছে সবাই ক্লিয়ার নাকি বুঝতে পারছে না কেউ? এমন কেউ আছে? এই পর্যন্ত তো আহামরি এমন কিছু কঠিন বলা হয়নি যে বুঝতে পারবে না, তবুও কি কেউ আছে যে বুঝতে পারেনি? গণিতটাতে বলে দেওয়া হয়েছিল কি, গণিতটা সবাই ভালো করে পড়ো, 2 প্রকার পিতল বলে দিয়েছে, তামা ও দস্তার পরিমাণের অনুপাত বলে দিয়েছে 8:3 আর 15:7। এইটা আমরা পরীক্ষায় করব না, পরীক্ষায় আমরা এই পার্টটা করব, এই দিকের পার্টটাই করব। তাহলে 2 প্রকার পিতল বলে দিয়েছিল, প্রথমেটা রয়েছে 8:3 অনুপাত তামার দস্তা, দ্বিতীয়টা রয়েছে 15:7 অনুপাত, মানে 5x পিতলে তামার মান বের করব এবং দস্তার মান বের করব, আবার 2x পিতলে তামার মান বের করব আর দস্তার পরিমাণ বের করব। ওকে, নতুন যে পিতলটা পেয়েছি সেখানে তামা মানে কত রয়েছে 40/11 অংশ, আর এখানে রয়েছে 15/11 অংশ, এই দুটো যোগ হবে আর দস্তা দুটো যোগ হবে। তাহলে লিখব নতুন পিতলে তামার পরিমাণ, নতুন পিতলে তামার পরিমাণ সমান কত হবে না 40x ডিভাইড বাই 11, 40x ডিভাইড বাই 11 প্লাস এখানে কত পাচ্ছি যে তামার পরিমাণ 15x/11, 15x/11 এত অংশ। আচ্ছা, একটু আগে আমি কি বলেছি যে নিচে যদি সেম থাকে তাহলে শুধু উপরের দুটো যোগ হয়ে যায়, তাহলে 40 আর 15 যোগ করলে কত হবে 55x/11, 55x ডিভাইড বাই 11 অংশ। এখানে যদি কেউ কাটাকাটি করতে চায় করে দিতে পারে, 11 5 55, পেয়ে যাব কত 5x। নতুন পিতলে দস্তার পরিমাণ সমান দস্তা কত আছে দেখো তো, এখানে 15x/11 আছে, 15x/11 প্লাস এখানে দেখো দস্তার পরিমাণ কত আছে 7x/11, 7x/11 অংশ। তাহলে নিচে সেম আছে, আমরা কি করে দেব যোগ করে দেব, তাহলে আমরা যোগ করে দেব, এইখানে লিখছি। তাহলে 15 আর 7 যোগ করলে কত হয় 22, তো নিচে সেম রয়েছে 11, তাহলে উপরেরটা যোগ হবে, 15 আর 7 যোগ করলে হয় 22x ডিভাইড বাই 11 সমান পাই কত আমরা 2x। এবারে দেখো নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান কত হবে না, আগে পেয়েছি আমরা 5x আর এখানে পেলাম 2x, 5x অনুপাত 2x, x দুদিকে কাটা যাবে, তাহলে আমরা কি পাবো 5:2। তাহলে আমরা কি পেলাম নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এখানে মজার বিষয় হলো যে মিল দেখতে পাচ্ছ কিছু, এখানে 5:2 আর আমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছিল না
যে এই দুই প্রকার পিতলকে মেশানো হচ্ছে 5:2 অনুপাতে, আর এখানে আমরা অ্যান্সারও পেয়েছি 5:2। সবাই ক্লিয়ার? মজা আ গিয়া। তাহলে এখানে পেয়েছিলাম 5:2 তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া হয়েছে যে দুটো প্রকার পিতল 5:2 অনুপাতে মেশাতে হবে, আর আমরা যে নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত পেলামও 5:2। তবে সব সময় যে এরকম 5:2 হবে কথা নেই, কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে 5:2।